আমন্ত্রণ সংবাদ দুপুরের সাথে আছি শাহনাজ শারিয়ার। আমি মেহরিন তাজরিন কবি। শুরুতেই জানাবো শিরোনামগুলো। মিউনিখ থেকে আবু ধাবিতে প্রধানমন্ত্রী যোগ দিচ্ছেন আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায়। ক্ষমা প্রার্থনা করে জামাতের শুদ্ধি চায় বিএনপি, সঙ্গ ছাড়ার পরামর্শ ডক্টর কামালের। চট্টগ্রামের চাকতায় বস্তিতে আগুন লেগে নিহত 4 সদস্যের তদন্ত কমিটি গঠন। কুমিল্লা 14 গ্রামে বাস ট্রাক সংঘর্ষে নিহত 5, আহত 10 জন, হাসপাতালে ভর্তি। ইজতেমা ময়দানে মুসল্লিদের বৃষ্টির দুর্ভোগ, একদিন বাড়ানোর দাবি সাদপন্থীদের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানাচ্ছি পুরো সংবাদ। জার্মানি মিউনিখে বিশ্ব নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে সংযুক্ত আরব আমিরাত পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আবুধাবি বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। আজ আবুধাবিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 3 দিনের সফরে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে। বাণিজ্য বিনিয়োগে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করাই এই সফরের লক্ষ্য। সংযুক্ত আরব আমিরাত সফরে বিনিয়োগ সংক্রান্ত 2টি সমঝোতা স্মারক সই হতে পারে। 20 ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী। একাত্তরে বিতর্কিত ভূমিকার জন্য জামায়াত ক্ষমা চাইলে জোটে বিএনপি জামায়াত সম্পর্ক আরও শক্তিশালী হবে মনে করছেন বিএনপি নেতারা। তবে ক্ষমা চাওয়া না চাওয়ার বিষয়ে দলের নীতি নির্ধারণী ফোরামে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন জামায়াত নেতারা। নতুন নামে জামায়াতের আত্মপ্রকাশের বিষয়টিও অস্বীকার করেছেন না তারা। প্রায় 2 দশক ধরে জোটবদ্ধ রাজনীতি করে আসছে বিএনপি জামাত। রাজনীতির দীর্ঘ পথ চলায় বর্তমানে সবচেয়ে কঠিন সময় পার করছে জোটের প্রধান এই দুই দল। একাদশ সংসদ নির্বাচনে ভরাডুবির পর এরই মধ্যে বিএনপি রাজনীতি থেকে অবসর নিয়েছেন কয়েকজন নেতা। স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য ক্ষমা না চাওয়ায় শুক্রবার জামাত ইসলামী থেকে পদত্যাগ করেছেন দলটির নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। জোটের কঠিন সময় হলেও আব্দুর রাজ্জাকের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমদ। ক্ষমা চেয়ে নতুনভাবে জামাতের রাজনীতি শুরু করা উচিত বলেও মনে করেন তিনি। জামাতকে তো 71 ভূমিকার কারণে শুধু বিএনপি নয়, কোনো রাজনৈতিক দলই এদেশে মেনে নিতে পারছে না। শুধুমাত্র কিছু বাধ্যবাধকতার কারণে, ভোটের সমীকরণের কারণে আমাদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে মাঝে মাঝে আত্মপ্রকাশ করতে হয়। সেটি আর থাকবে না। যদি জামাত দল হিসাবে 71-এর ভূমিকার জন্য ক্ষমা চায়, তাহলে রাজনীতিতে একটি সুবাতাস বইবে। 71-এর ভূমিকার জন্য জামাত ক্ষমা চাইবে কিনা জানতে চাওয়া হয় দলটির নায়েবে আমির মিয়া গোলাম পরোয়ারের কাছে। আমাদের কাজ আমরা করব। এখানে তো আমাদের দলের কাজ, আমাদের দলের নীতি নির্ধারিত হবে আমাদের নীতি নির্ধারণী ফোরামে। জামাত বিলুপ্ত করে নতুন নামে রাজনীতি করবে কিনা তার উত্তরও দেন দলটির নায়েবে আমির। আর একটা সংগঠনে অনেক আলোচনা হয়, অনেক পর্যালোচনা হয়, সেটা সংগঠনের ব্যাপার। সংগঠনের মধ্যে আছে, বলবার মতো কোনো কথা থাকলে আমরা বলবো। ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগে দলে বা জোটে কোনো ভাঙন হবে না বলেও মনে করেন জামাত নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যে কোনো জাতীয় ঐক্যের জন্যই জামাতকে প্রধান বাধা বলে মনে করেন ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন। বিএনপি জামাতকে ছাড়লে ঐক্যফ্রন্ট বিএনপি দুপক্ষই উপকৃত হবে বলে মত তার। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর কামাল আরও জানিয়েছেন, 71-এর কৃতকর্মের জন্যই জামাতকে প্রত্যাখ্যান করেছে জনগণ। 71-এর স্বাধীনতা বিরোধী অবস্থান নিয়ে আবারও অন্তর্কোন্দলে জামায়াত ইসলামী। আগে দলীয় ফোরামে সংস্কারের দাবি উঠলেও এবার সে প্রসঙ্গ এসেছে প্রকাশ্যে। দলে সংস্কার ও 71-এর অপরাধের জন্য ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে পদত্যাগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এ প্রসঙ্গে ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন বলছেন, 71-এর কৃতকর্মের জন্য জনগণের আস্থা হারিয়েছে জামায়াত। এদেশে রাজনীতি করতে হলে সংশোধনের কোনো বিকল্প নেই। তাদের কাছ থেকে মানুষ আস্থা স্বাভাবিকভাবে প্রত্যাহার করেছিল। তারপরেও তারা ওই জামাত ইসলাম নাম রেখে তারা রাজনীতি করে চালিয়ে যাচ্ছে।
তাদেরও রাজনৈতিক উদ্দেশ্যে হাসিল হবে না। মানুষকে বোঝাতে না পারে যে তারা পুরাপুরি মুক্ত হয়ে আছে, তারা মানুষের মধ্যেও যে আমরা যে জাতীয় ঐক্য করার যে আমাদের চেষ্টা, কিছুটা তো ক্ষতি করবে আর কি। বিএনপি জামায়াতের সঙ্গ ছাড়লে তা তাদের জন্য ইতিবাচক হবে বলেও মনে করেন তিনি। বিএনপি তখন সেই জামাতের বিরুদ্ধে যে জনমত আছে যে ৭১-এ তাদের ভূমিকার কারণে, সেটা অন্তত অ্যাটলিস্ট বিএনপিকে উপরে চাপানো হবে না আর কি। জাতীয় ঐক্যফ্রন্টের আগামীর পথ চলায়ও জামায়াতকেই প্রধান বাধা হিসেবে দেখছেন এই ঐক্যফ্রন্ট নেতা। না, ঐক্যফ্রন্ট তো অবশ্যই উপকৃত হয় যদি এর মধ্যে জামাত জাতীয় যে লক্ষ্য অর্জন করার ব্যাপারে একটা ঐক্য করার একটা বাধা থেকে মুক্ত হবে আর কি, যদি জামাতের মধ্যে না থাকে। জামায়াত বিএনপির জোটে না থাকলে আরও কিছু দল ঐক্যফ্রন্টের সঙ্গে আসবে বলেও জানান ডক্টর কামাল হোসেন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের চাকদায়ে ভেড়া মার্কেট বস্তিতে আগুন লেগে ৮ জন নিহত হয়েছেন, এর মধ্যে 2 পরিবারেরই 7 জন। এই ঘটনায় কেউ আহত হননি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। রাত 3:30টার দিকে আগুন লাগে বলে জানিয়েছে তারা। ঘটনার তদন্তে 4 সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। ভোর রাতে হঠাৎই চিৎকারের শব্দে ঘুম ভাঙে বস্তিবাসীর। চোখের সামনে তখন আগুনের লেলিহান শিখা। কিছু বুঝে ওঠার আগেই ছড়িয়ে পড়ে আগুন। বেশিরভাগ মানুষ পালাতে পারলেও ঘুমের মধ্যেই দগ্ধ হয়ে মারা যান 8 জন। নিহতরা হলেন রহিমা, তার ছেলে বাবু, 2 মেয়ে নাজমা, নার্গিস। দগ্ধ হয়ে ঘরের মধ্যেই প্রাণ গেল আরেক পরিবারের, হাসিনা, আয়েশা ও সোহাগের। বুঝতে পারি নাই, কিন্তু আমরা ঘুমোর থেকে উঠে দেখছি সাইডে থেকে আগুন। তা আমাদের জীবন নিয়ে আমরা কিভাবে পালাবো এভাবেই ছিলাম, কিন্তু কিছু মানুষ বলতে পারে না, ওরা ঘুমেছিল, ওরা জ্বলে গেছে। যা যা করে আগুন লাগতেছে, মানে গায়ে এরকম ভাবে পড়ছে, গায়ে মানে গায়ে পর্যন্ত আগুন লাগবে ইয়ে হয়েছে। তারপরে জিনিসপত্র একটা জিনিস একটাও বাইর করতে পারিনি। এগুলো এতই চিপা চাপা রাস্তা যে একজন মানুষ মৃত্যু হলে যে এদিক দিয়ে বের করবে ওই রকম কোনো ক্যাপাসিটি ছিল না। আর এখান থেকে আগুন লাগলে মানুষ বের করবে ভালো কথা, কাপড় চোপড় জিনিসপত্র কিভাবে বের করবে, সেই জন্যই তো এক ঘর থেকে 4 জন মানুষের মৃত্যু এভাবেই হলো। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। বৈদ্যুতিক খুঁটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা তাদের। ৪৫ মিনিটের মধ্যে আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি এবং পরবর্তীতে ড্যাম্পিং কাজ চলার সাথে আমরা যখন সার্চ করতে গেলাম তখন আমরা একই পরিবারের 4 জন মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং অন্য পরিবারের 3 জন। নিহতদের প্রত্যেককে 20,000 টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। আগুন লাগার যে প্রকৃত যে বিষয়টি সেটা উদ্ঘাটন করব, আর পাশাপাশি আমরা যারা এখানে 8 জন মারা গেছেন তাদেরকে প্রত্যেককে দাফন কাফনের জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 টাকা করে এখনই আমরা তাদেরকে প্রদান করব। ভেড়া মার্কেটের 1.5 কিলোমিটার এলাকার এই বস্তিতে ভাড়ায় বাস করতেন অন্তত 250 পরিবার। নাসরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। অগ্নিকাণ্ড নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে আছেন সহকর্মী নাসরিন জাহান। নাসরিন, অগ্নিকাণ্ডে 200 পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কি সহায়তা দেওয়া হচ্ছে? ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যাপারে জেলা প্রশাসক সকালেই যেটি জানিয়েছিলেন, ক্ষতিগ্রস্ত সবাইকে সরকারি যে নিয়ম অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে। এরপরে মূলত আমরা দেখেছি যে স্বেচ্ছাসেবক কিছু মানুষজন এসেছিলেন যারা তাদেরকে সকাল থেকে খাবার পানি সহ নানা ধরনের খাবার দিয়ে যাচ্ছিলেন। এছাড়া বাকি কোনো সাহায্য আমরা সকাল থেকে আর দেখি নাই। কিছুক্ষণ আগে সেখানে চট্টগ্রাম যে সিটি কর্পোরেশনের মেয়র তিনি গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি, তার পক্ষ থেকে হয়তো কোনো ধরনের সহায়তা আসতে পারে। তো এই মুহূর্তে তিনি সেখানে আছেন ঘটনাস্থলে এবং সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে কথা বলছেন, যারা স্বজন হারিয়েছেন তাদের সাথে কথা বলছেন। আর ক্ষতিগ্রস্তদের ব্যাপারে যদি আমি একটু বলি, আসলে সেখানে তারা বারবার বলছিলেন যারা তাদেরকে ভাড়া দিয়েছেন, ভাড়া দিয়ে আজকে তাদের কারণে আজকে তাদের এই পরিণতি, কারণ সেখানে থাকার মতো কোনো পরিবেশ নেই। তারপরও তারা যেহেতু নিম্ন আয়ের লোক, তাদের থাকার কোনো জায়গা ছিল না, কোনো রকমে ভাড়া দিয়ে তারা এই জায়গাগুলোতে থাকতেন। কিন্তু সেই মানুষগুলোও তাদেরকে দেখতে আসেননি, এই আক্ষেপটুকু তারা করছিলেন।
যে এত বছর যাদেরকে তারা ভাড়া দিয়ে দেখা গেছে অনেকেই 15 থেকে 20 বছর ধরে সেই জায়গাটিতে আছেন, কিন্তু যাদের কাছে এত বছর ভাড়া দিয়ে এসছেন তারাও আজকে শেষ সম্বল হারিয়ে যাওয়ার সময়ও তারা দেখতে আসেননি। তো তারা আশা করছেন যে সরকারি কোনো সহায়তা তারা পাবেন এবং জেলা প্রশাসক যেটি জানিয়েছেন সেটি হয়তো তিনি নিশ্চিত করবেন বলে আমরা আশা করছি। আর আগুন লাগার কারণ কি বলছে কর্তৃপক্ষ, এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে 4 জনের। তো কমিটিকে কত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে? ফায়ার সার্ভিসের কর্মীরা এবং জেলা প্রশাসক যেটি জানিয়েছেন সেখানে যে অনেকগুলো বৈদ্যুতিক খুঁটি ছিল, সেই খুঁটির মধ্যে কয়েকটি খুঁটি থেকে কিন্তু সেই 250 যে পরিবার তাদের সবাইকে ইলেকট্রিক লাইন সরবরাহ করা হয়েছিল, যার কারণে তারা ধারণা করছেন প্রাথমিকভাবে যে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এবং আমরা দেখেছি যে সেই ঘরগুলোর পাশেই একটি জুটের গুদাম ছিল। সাধারণ মানুষ যে স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে যখন তারা আগুন দেখেছেন মূলত সেই জুটের গুদামের পাশ থেকেই আগুন ধেয়ে আসছিল বলে তারা জানিয়েছেন আমাদেরকে। তো যে 4 সদস্যের তদন্ত কমিটি এ ব্যাপারে কাজ করছেন তাদেরকে 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে এবং তারাও যে প্রাথমিক ধারণা করেছেন সেটিও তারা বলেছেন যে বৈদ্যুতিক যে খুঁটি সেখান থেকে হয়তো শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। কুমিল্লা 14 গ্রামে ট্রাকে রাখা ইস্পাতের পিলার পেছন থেকে আসা বাসের ভেতরে ঢুকে 5 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 10 জন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গাংরায় ভোর 6টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান সাতক্ষীরার আনোয়ার, খুলনার হাসি, আসলাম, সালাম এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান চাইনা নামের এক ব্যক্তি। খুলনার খালিশপুর থেকে চট্টগ্রামের মাইজ ভান্ডার দরবার শরীফে যাচ্ছিল বাসটি। 14 গ্রামের গাংরায় রডবাহী একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে বাসের সামনের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে যায় লোহার বিম। এতে ঘটনাস্থলে মারা যান সাতক্ষীরার আনোয়ার, খুলনার হাসি, আসলাম, সালাম। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় চায়না নামে আরও একজনের। আহত 10 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে কুমিল্লা ও ফেনীর হাসপাতালে। সবাই চিল্লাই উঠছে, আমরা ওই সিট মিট ছড়াইয়া এই লাশ বাইট করি। আমার গুরু মা মারা গেছে, চাই না আমরা লাশটা পোস্টমর্টম করতে চাই না, আমরা আমার বাবার লাশ নিয়ে যেতে চাই। হঠাৎ করে একটা শব্দ পাইলাম, শব্দ পাওয়ার সাথে সাথে আর কি যত গাড়ি ভেঙে চুরে যে লোকগুলো আছে সমস্ত লোকগুলোর উপরে চাপা পড়ে গেল। এই ঘটনায় নিহতদের পরিবার প্রতি 15,000 টাকা সহায়তা ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। ওভারটেকিং এর সময় এই গাড়ির বাম পাশে লেগে যায় এবং তাতে বেশ কিছু যাত্রী আহত হয় যারা ভান্ডার শরীফে যেতে ছিল। তার মধ্যে 5 জন লোকের মধ্যে 5 জন যাত্রীর মধ্যে 1 জন হসপিটালে এবং বাকি 4 জন ঘটনাস্থলে মারা যায়। দুর্ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন বাসের চালক ও তার সহকারী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী ব্রাজিল। সকালে গুলশানের বেক্সিমকো কার্যালয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে দেখা করে এসব কথা জানান ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেইরা জুনিয়র। ব্রাজিল বাংলাদেশের তৈরি পোশাকের বড় ক্রেতা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এদেশের তৈরি পোশাকের মান বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশ ভালো। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের নতুন নতুন পদক্ষেপ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে জোর দেন বাণিজ্যের নতুন ক্ষেত্র তৈরিতে। There are a lot of companies in Brazil interested in ব্রাজিলে অনেক প্রতিষ্ঠান আছে যারা বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে আগ্রহী। তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। এর মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে সেতু বন্ধন তৈরি হবে। 21শে মে থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের সব টেলিভিশন চ্যানেল সম্প্রচার কার্যক্রম চালাবে বলে সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। এ বিষয়ে বিস্তারিত জানাতে গুলশান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনিমেষ কর। অনিমেষ, অ্যাটকোর বৈঠকে আর কি সিদ্ধান্ত এলো বিস্তারিত জানাবেন।
মূলত অ্যাড করে এই বৈঠকটি ছিল প্রধানমন্ত্রী শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকো আজকে এই বৈঠকের আয়োজন করেছে এবং এখন তাদের বৈঠক চলছে। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং অ্যাডকোর সভাপতি সালমান এফ রহমান তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে গত 10 বছরে বাংলাদেশের যে অর্জন, সেই অর্জনটি মূলত বেসরকারি খাত থেকেই তার বেশিরভাগ এসেছে। এখনও বেসরকারি খাতের জন্য আরও সুযোগ সৃষ্টি করবার জন্য এবং বেসরকারি খাত যাতে মসৃণভাবে তাদের বিনিয়োগ এবং ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে পারে সেজন্য সরকার কাজ করছে। এবং তিনি বলেছেন যে বাংলাদেশকে বর্তমানে যে অবস্থায় বাংলাদেশ আছে তার থেকে পরবর্তী অবস্থায় আরও উন্নত অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যে সুযোগগুলি সৃষ্টি করা দরকার সবকিছুই করা হবে। তিনি বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই লক্ষ্য 2021 সালের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ এবং 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে, বেসরকারি খাত যদি এখন যেভাবে কাজ করতে পারছে এভাবে কাজ করার পথ তাদের সুগম থাকে তাহলে তার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই লক্ষ্য অর্জন সম্ভব হবে। তিনি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে অনলাইন টিভি এবং IPTV এদের চ্যালেঞ্জ মোকাবেলা করা এখন টেলিভিশনগুলির জন্য একটি বড় সমস্যা এবং এই সমস্যা থেকে মোকাবেলার জন্য কি করা যায় সেজন্য অ্যাডকোর সদস্যদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, তাদের কাছ থেকে প্রস্তাব আশা করেছেন এবং এই বিষয়গুলি নিয়ে শিগগিরই তথ্যমন্ত্রীর সঙ্গে বসবেন। অর্থাৎ IPTV এবং অনলাইন টিভির চ্যালেঞ্জ মোকাবেলায় টেলিভিশনগুলি কি করতে পারে এই ব্যাপারে অ্যাডকোর সিনিয়র সহসভাপতি এবং 71 টেলিভিশনের স্বত্বাধিকারী মোজাম্মেল বাবু তিনি বলেছেন যে এই নিউজ পোর্টাল যাদের ভিডিও আপলোড করার টেলিভিশনের করার কথা, এইসব ব্যাপারগুলি সরকারের নজরে আনা হবে। এবং মোজাম্মেল বাবু আরেকটি কথা বলেছেন যে 21শে মে বঙ্গবন্ধু স্যাটেলাইটে মাইগ্রেট করবে বাংলাদেশের সব টেলিভিশনগুলি, অর্থাৎ এর মধ্যেই প্রায় 12টা টেলিভিশন বাংলাদেশের সব টেলিভিশনগুলি অর্থাৎ এর মধ্যেই প্রায় 12টা টেলিভিশন বঙ্গবন্ধু স্যাটেলাইটের সুবিধা তারা 21শে মে থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে যাতে সম্প্রচার সমস্ত ব্যবস্থা নেবে এবং এরপর থেকেই অর্থাৎ বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করলে বাংলাদেশের যে রেভিনিউটা দেশের বাইরে চলে যাচ্ছে সেটি বাইরে যাবে না এবং খরচ প্রায় অর্ধেক চলে আসবে। টেলিভিশন মালিকদের সংগঠনের যে বৈঠকটি আছে সেই বৈঠকটি এখন চলছে, কিছুক্ষণ পর এই বৈঠকটি শেষ হবে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে। টঙ্গীর তুরাগতীরে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হলো বিশ্ব ইজতেমার সাতপন্থীদের পর্ব। এতে বয়ান করেন দিল্লির মুরব্বী মাওলানা হাফিজ। তবে সকালের হঠাৎ বৃষ্টিতে ভোগান্তির মুখে পড়েন মুসল্লিরা। ব্যবস্থাপনা নিয়ে ওঠে নানা অভিযোগ। টঙ্গীর তুরাগতীরে সকাল 6:30টায় আমবয়ানের মধ্য দিয়ে শুরু বিশ্ব ইজতেমার সাতপন্থীদের পর্ব। বৃষ্টির মধ্যেও বয়ান চলে 8টা পর্যন্ত। এই হঠাৎ বৃষ্টিতে কাদাপানিতে দুর্ভোগে পড়েন মুসল্লিরা। ঠান্ডা বাতাসে সে দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। ব্যবস্থাপনা নিয়ে আসে নানা অভিযোগ। বাথরুমে পানি নাই, খাওয়ার পানির কোনো সমস্যা না, এটা বৃষ্টির আগের থেকেই শুরু হয়েছে। আমাদের আটকাইয়ে ধোয়া হয়েছে যেভাবে, ওকে ভিতরে ঢুকতে দেন, আমরা নামাজও পড়তে পারি না, ভোরের নামাজ। এর মধ্যেও ময়দানে আসেন তাবলিগ জামাতের মুসল্লিরা। 64 জেলার সাতপন্থীরা ইজতেমা ময়দানে অবস্থান করছেন 50টি খিত্তায়। তবে জোবায়েরপন্থীরা ময়দান ছাড়ার সময় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন সহ নানা সমস্যা তৈরি করেছেন বলেও অভিযোগ উঠেছে। বলছিল বিদেশি মেহমানরা থাকবে, এই কম্বলগুলো আমরা পাই নাই, বিছানাগুলোও পাই নাই। তারপরে ময়লাগুলো এমনভাবে ফেলে দিয়েছে পরিকল্পিতভাবে যে যাতে করে আমল করার পরিবেশ আর আমরা গুছাইতেই যেন আমাদের 2 দিন পার হয়ে যায়। প্রশাসন জানিয়েছে সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের ইজতেমা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। টঙ্গীর ইজতেমা ময়দানে আছেন সহকর্মী আদিলুর রহমান, সেখানকার খবর জানবো তার কাছ থেকে। আদিলুর, আমরা প্রতিবেদনে যেমন দেখলাম যে বৃষ্টিতে কাদাপানিতে দুর্ভোগে পড়েছেন মুসল্লিরা, এখন সেখানকার কি অবস্থা আর সাতপন্থীরা ব্যবস্থাপনা নিয়ে যে অভিযোগ করেছেন কেন এমনটি বলা হচ্ছে? এই মুহূর্তে অর্থাৎ জোহরের নামাজের পর তাবলিগ জামাতের একটি হেদায়েত বয়ান চলছে এবং এই বয়ানটি করছেন দিল্লি মার্কাজের একজন মুরব্বী মাওলানা মোহাম্মদ বারি। এবং এই মুহূর্তে কিন্তু মুসল্লিরা যে 50টি খিত্তা করা, সেই 50টি খিত্তায় বসে এই যে মুরব্বী যে বয়ানটি করছেন সেই বয়ানটি শুনছেন। মূলত এই বয়ানটি এখন হচ্ছে হিন্দিতে, আর এই হিন্দিতে বয়ানটি হলেও মাঝে মাঝে কিন্তু বাংলায় তার অনুবাদ করে দেওয়া হচ্ছে। এছাড়া আপনাকে জানিয়ে অনেক বিদেশি মুসল্লি তারাও কিন্তু এসেছেন
মোটামুটি 23টি ভাষায় এই যে মুরব্বীরা যে বয়ান করছেন সেই বয়ানগুলো অনুবাদ করা হচ্ছে। এবং আজকের কার্যক্রম আপনাকে জানিয়ে রাখি যে জোহরের পর আসরের পর মাগরিব বয়ান হবে। সেই বয়ানের মধ্য দিয়ে কিন্তু আজকে সাতপন্থীদের যে প্রথম পর্বের প্রথম দিনের ইজতেমার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি ছিল। সেই বৃষ্টির পর আমরা মুসল্লিদের সাথে যখন কথা বলেছি তখন তারা বেশ কিছু অভিযোগের কথা আমাদেরকে বলেছেন, যেমন তাদের পানির সংকট, তারপরে অজু গোসলের পানি নেই, বিশুদ্ধ পানির সংকট সহ নানা অনিয়মের অভিযোগের কথা কিন্তু আমাদেরকে বলেছেন। এই বিষয়টি নিয়ে সাতপন্থীদের এই ইজতেমা ব্যবস্থাপনা যে কমিটি, সেই কমিটির সাথে আমরা কথা বলেছিলাম। তারা মূলত যে অভিযোগটি করেছেন সেটি হচ্ছে যে গতকাল জোবায়েররা এই মাঠটি ছেড়ে যাওয়ার সময় বিদ্যুৎ সংযোগ এবং পানির বেশ কিছু সমস্যা তারা তৈরি করে দিয়ে গেছেন, যে কারণে আজকে এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি ব্যবস্থাপনাটি সেটি কিন্তু সচল হয়নি। এবং এর একই সাথে যারা মুসল্লি আছেন তারা কিন্তু পবিত্রতা অর্থাৎ যে খাবারগুলো সেই নোংরা খাবার টাবার ফেলে অভিযোগ করেছে। এবং সেই একই অভিযোগটি কিন্তু আবার যারা সাতপন্থীদের ব্যবস্থাপনা আছে সেই কমিটি কিন্তু এই পুরো দোষটা চাপাচ্ছে জোবায়েরপন্থীদের ওপরে। আপনাকে জানিয়ে রাখি যে এই যে মাওলানা সাতপন্থী তারা যে দ্বিতীয় পর্বটি শুরু করেছে, পর্বটি প্রশাসন সময় বেঁধে দিয়েছিল গত আগামীকাল, অর্থাৎ আখেরি মুহূর্তে দিয়ে তাদেরটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সাতপন্থীদের তারা বলছেন যে তারা যেহেতু কম সময় পেয়েছে, অর্থাৎ আজকে সকাল 7টার পরে তাদেরকে মাঠে ঢুকতে দেওয়া হয়েছে এবং তাদের মুরব্বীরা যে বয়ান করবেন সেটির জন্য খুবই কম সময় পাবেন। এই সময় আসলে যেসব মুসল্লিরা দূর দূরান্ত থেকে এসেছেন তারা দিনের শিক্ষা পুরোপুরি নিতে পারবেন না, যে কারণে তারা আরো একদিন বেশি সময় পাচ্ছেন। অর্থাৎ তারা বলছেন যে আগামী মঙ্গলবার সকালে আখিরি মোনাজাতের মধ্যে দিয়ে তারা শেষ করতে চান। প্রশাসনের সাথে আমার কথা হয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত আগামীকালেই অনড় আছেন। যদিও আজকে সন্ধ্যায় আমরা যতটুকু খবর পেয়েছি যে সাতপন্থীদের শীর্ষ যারা মুরব্বী আছেন তাদের সাথে স্থানীয় প্রশাসনের একটি বৈঠক কথা আছে। সেই বৈঠকের পরে আসলে জানা যাবে যে আখেরি মোনাজাতটি কবে হবে। এবং একই সাথে আপনাকে বিষয়টি জানিয়ে রাখি যে এখানে নিরাপত্তার কিন্তু এখন পর্যন্ত কোনো অবনতি ঘটেনি এবং নিরাপত্তার চাদরে পুরো 160 একর ইজতেমা এলাকার আশপাশ কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। তো ইজতেমা ময়দান থেকে আমার কাছে ছিল এটি সর্বশেষ। পশ্চিমা লঘুচাপের প্রভাবে সকালে রাজধানীতে দমকা হাওয়া সহ বৃষ্টি হয়েছে। বইতে শুরু করে ঠান্ডা বাতাস। ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে সারা দেশেই রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। গতকাল রাত থেকেই দেশের উত্তরাঞ্চল সহ কয়েকটি এলাকায় বৃষ্টি হচ্ছে। সকালে রাজধানীতে বজ্র সহ বৃষ্টি হয়। হঠাৎ বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায়। সকালে অফিস ও স্কুলগামীদের পড়তে হয় দুর্ভোগে। এদিকে সকালে চট্টগ্রাম ও আশেপাশের এলাকায় 4.9 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। হোয়াইটওয়াশ এড়াতে বুধবার সিরিজের শেষ ওডিআইতে নামবে মাশরাফির দল। ক্রাইস্টচার্চ থেকে রোববার ডানেডিনে পৌঁছায় বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের রীতিতে অভ্যর্থনার পাশাপাশি প্রবাসীদের সংবর্ধনা পেয়েছেন ক্রিকেটাররা। প্রথম ও দ্বিতীয় ওডিআইতে একই ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় নিউজিল্যান্ডের কাছে সিরিজ হাতছাড়া হয়েছে। এবার হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন। সবশেষ সিরিজেও ব্ল্যাক ক্যাপদের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিলেন মাশরাফি মুশফিকরা। তৃতীয় ওডিআইতে একাদশে পরিবর্তনের আভাস মিলেছে। মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গায় দেখা যাবে রুবেল হোসেনকে। প্রিমিয়ার লিগ ফুটবলে মাঠে নামছে জায়ান্টরা। বেলা 3:30টায় শেখ জামালের মুখোমুখি শেখ রাসেল কেসি। পূর্ণ 3 পয়েন্টের জন্য লড়বে দুই দল। আরেক ম্যাচে সন্ধ্যা 6:30টায় ঢাকা আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। দুটি ম্যাচ হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ঘরোয়া আসরে সবচেয়ে সফল দল ঢাকা আবাহনী। এবারও হ্যাট্রিক লিগ শিরোপার পেছনেই ছুটছে। হার দিয়ে লিগ শুরু করলেও ফেভারিটের মতোই এগোচ্ছে আকাশী নীলরা। বসুন্ধরা কিংসের কাছে হারের পর টানা 5 ম্যাচে জয় পেয়েছে ঢাকা আবাহনী। 6 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে মারিও লেমোসের দল। ব্রাদার্সকে হারিয়ে আবারও টেবিলের শীর্ষে ওঠার হাতছানি। স্ট্রাইকার জীবন ও সান্ডের দুর্দান্ত ফর্ম নির্ভর রাখছে টিম ম্যানেজমেন্টকে। লিগে ভালো খেলেও জয় পাচ্ছে না ব্রাদার্স ইউনিয়ন।
হারের সেই বৃত্ত থেকে বের হতে চায় ব্রাদার্স। আবাহনীকে রুখে দিতে সেরাটা দিতে প্রস্তুত গোপীবাগের দলটি। ব্রাদার্স ইউনিয়ন ভালো খেলছে, তবে ফল পক্ষে যাচ্ছে না। আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। জয় পেতে হলে সেরাটাই দিতে হবে। আমরা জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। লিগের শুরু থেকে ধারাবাহিকতার অভাবে ভুগছে শেখ জামাল। 6 ম্যাচে 3 জয় 1 ড্র আর 2 হারে টেবিলের 5-এ ধানমন্ডির জায়ান্টরা। শেখ রাসেলের বিপক্ষে ইনজুরি সমস্যা দুশ্চিন্তা বাড়াচ্ছে। গুরুত্বপূর্ণ ফুটবলারদের ইনজুরি একাদশ সাজাতে হিমশিম খাচ্ছেন হেড কোচ জোসেফ আফুসি। দলে গুরুত্বপূর্ণ 7 ফুটবলার ইনজুরিতে। শেখ রাসেলের বিপক্ষে এটা আমাকে ভাবাচ্ছে, তবে কোনো অজুহাত হতে পারে না। রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের জন্য বড় সুযোগ। জয়ের জন্য লড়বে শেখ জামাল। চলতি মৌসুমে নতুন রূপে দেখা মিলছে শেখ রাসেলের। স্বাধীনতা কাপের রানার্স আপ সাইফুল বাড়ি টিটুর দল, বসুন্ধরা কিংস ও আবাহনীর সঙ্গে পাল্লা দিয়ে টেবিলের 3-এ সাবেক চ্যাম্পিয়নরা। শেখ জামালকে হারিয়ে টাইটেল রেসে থাকতে চায় শেখ রাসেল। জাফর সালেহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ হচ্ছে সংবাদ দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। মিউনিক থেকে আবু ধাবিতে প্রধানমন্ত্রী যোগ দিচ্ছেন আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায়। ক্ষমা প্রার্থনা করে জামাতে শুদ্ধি চায় বিএনপি, সঙ্গ ছাড়ার পরামর্শ ডক্টর কামালের। চট্টগ্রামের চাকদায় বস্তিতে আগুন লেগে নিহত 8, 4 সদস্যের তদন্ত কমিটি গঠন। কুমিল্লার 14 গ্রামে বাস ট্রাক সংঘর্ষে নিহত 5, আহত 10 জন, হাসপাতালে ভর্তি। ইজতেমা ময়দানে মুসল্লিদের বৃষ্টির দুর্ভোগ, একদিন বাড়ানোর দাবি সাতপন্থীদের। এই ছিল এখনকার সংবাদ দুপুরে। আমন্ত্রণ পরের আয়োজনে।